তাহলে আমাদের এখন ক আর ক প্রশ্নটা মূলত আমরা শেষ করে নিলাম। এখন গ নাম্বার প্রশ্ন দিকে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নটা একটু জটিল, এটা তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আশা করছি যে আমি তোমাদেরকে যে নিয়মগুলো দেখাবো ওই নিয়মগুলো যদি একটু মাথায় রাখতে পারো তাহলে এই গ নাম্বার প্রশ্নটা একদম পানির মতো সহজ হয়ে যাবে, একদম পানি, এক কথায় পানি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। কারণ এই কথা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা পানি পানি হয়ে গেছে জীবনটার মতো, যে পানি যেরকম হালকা পাতলা একদম ঢেউ ঢেউ, একদম তোমাদের জীবনের গ নাম্বার প্রশ্নটা হয়ে যাবে, ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, এই গ নাম্বার প্রশ্নের আর আলোচনার পূর্বে আমি তোমাদেরকে প্রথমত কিছু নিয়মের কথা বলবো, ওই নিয়মগুলো একটু মাথায় রাখবো, মাথায় রেখে আমরা কাজটা করব। আচ্ছা, এই যে প্রথম আমি বলেছিলাম বিনিয়োগের কথা, এই যে হিসাব সমীকরণ হচ্ছে কোনটা আমাদের জন্য, এটা এই যে ইকুয়াল টু এল প্লাস ওই, এটা হলো আমাদের জন্য হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ মূলত বলেছিলাম চারটা বিষয় দ্বারা কি হয়, প্রভাবিত হয়। আচ্ছা, এখানে চারটা বিষয় বললে হবে না, এইগুলোকে আমি একটু ডিফাইন করে যদি এটাকে যদি একটু আমরা এই যে হিসাব সমীকরণ আমরা যদি বর্ধিত করে লিখি তাহলে কি লিখতে পারি, ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এটা গত ক্লাসে বলেছিলাম, আজকে আবার বললাম। তাই যে এই যে সম্পদ সমান হলো দায় যোগ মূলধন যোগ রেভিনিউ মানে আয়, আয় যোগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে কি দাঁড়ালো, আমাদের সম্পদের যে পরিমাণটা হবে ওইটা সমান কি হবে, দায় এবং এটা হচ্ছে টোটাল হচ্ছে মালিকানা সত্ত্ব আমাদের, ওইটা কেমনে ব্যয় করে, প্রথমত সি ক্যাপিটালের সাথে আমরা রেভিনিউ আয়টা যোগ করব, যোগ করার পর যেই রেজাল্টটা আসবে সেটা থেকে আমরা ইএক্স মানে এক্সপেন্সেসগুলো বাদ দিব, মানে ব্যয়গুলো বাদ দিব, বাদ দেওয়ার পর যেই রেজাল্টটা আসবে ওটা থেকে আমরা ড্রয়িংস মানে উত্তোলনগুলোকে বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আসবে আউটকাম সেটার সাথে যখন এই লাইবিলিটিসটা যোগ করা হবে যে টোটাল একটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা কার সমান হবে, অ্যাসেটের সমান হবে। আচ্ছা, অ্যাসেটটা এখন কি, অ্যাসেটটা আমরা মূলত অ্যাসেট বলতে বিনিয়োগকৃত যা যা বিনিয়োগ করি ওইগুলো অ্যাসেটের মধ্যে পড়ে। যেমন ধরো আমরা প্রথম নগদ টাকা বিনিয়োগ করতে পারি ব্যবসায়, ব্যাংক জমা বিনিয়োগ করতে পারি, পণ্যদ্রব্য বিনিয়োগ করতে পারি, এগুলো বিনিয়োগ করতে পারি। যখন আমরা এই যে বিনিয়োগটা নিয়ে একটু আলোচনা করি, যখন বিনিয়োগ করব আমরা বিনিয়োগ সংক্রান্ত লেনদেনের কি হবে দেখো, প্রথমত যখন আমরা নগদ টাকা বিনিয়োগ করব, কি বিনিয়োগ করব, নগদ টাকা, আমি একটা লেনদেন দিয়ে শেষ করছি, নগদ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বা সম্পত্তি বলতে পারি, সম্পত্তি ব্যাংক জমা, সম্পত্তি বলি, স্থায়ীটা বাদ দিয়ে এখান থেকে, ব্যাংক জমা, তারপর তোমার ব্যাংক ঋণ, তারপর পণ্যদ্রব্য, এগুলা নিয়ে যখন ব্যবসা শুরু করা হবে, ব্যবসা শুরু করলে মাথায় রাখতে হবে আমাদেরকে, যখন শুরু করব আমরা তখন হিসাব সমীকরণে প্রথম নগদ টাকা যখন নিয়ে ব্যবসা শুরু করবা নগদ আয় বাড়বে, নগদ বাড়ে, সম্পত্তি নিয়ে শুরু করলে সম্পত্তি বাড়ে, ব্যাংক জমা নিয়ে শুরু করলে ব্যাংক জমা বাড়ে, আর যখন ব্যাংক ঋণ নিয়ে শুরু করা হবে, এখানে একটু কথা আছে, ব্যাংক ঋণ নিয়ে যখন আমরা ব্যবসাটা শুরু করব তখন ব্যাংক ঋণ মানে হচ্ছে দুইটা বিষয়, আমি যখন ব্যাংক থেকে ঋণ নিব তাহলে ব্যাংক ঋণ মানে হচ্ছে আমার কাছে নগদ টাকা নেওয়া, তার মানে নগদটা বাড়বে, এই যে নগদটা বাড়ে ওই নগদটা বাড়ে, এই নগদের সাথে আমরা ব্যাংক ঋণের টাকাটাকে কী করে দেবো, যোগ করে দিব। কারণ তুমি যখন কোথাও থেকে কোনো উৎস থেকে যখন ঋণ নিলে তোমার হাতে কি আসবে, নগদ টাকা আসবে, আর নগদ টাকা যেহেতু একবার আমরা ব্যবসায় বিনিয়োগ করে ফেলেছি তাই তো নগদ টাকাটা দ্বিতীয়বার লেখার দরকার নেই, আমরা কি করব, ওই নগদ টাকার সাথে ওই ব্যাংক ঋণের টাকাটা কি করে দিব, যোগ করে দিব, তাহলে নগদ বাড়বে, ব্যাংক ঋণের কারণে কি বাড়বে, নগদ বাড়বে, সাথে সাথে ব্যাংক ঋণ বাড়বে, ব্যাংক ঋণটা হচ্ছে দায়, মূলত ব্যাংক ঋণ বাড়ে, তারপর মূলধন বাড়ে, এগুলো সবগুলোর জন্য কি বাড়বে, মূলধন বাড়ে, আর পণ্যদ্রব্য যখন শুরু করবে, যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি নিয়ে শুরু করবে, ব্যবসাটা যখন পণ্যদ্রব্য নিয়ে শুরু করবে তখন মূলধন বাড়ে, মূলধন কমে, এই কথাটা একটু মাথায় রাখবা, মূলধন বাড়ে, মূলধন কমে, একবার মূলধনের সাথে যোগ করব
আরেকবার কি করব, এটা কিসের জন্য, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে, পণ্যদ্রব্য বিনিয়োগে, এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তারপর আমরা এখন যাব বিক্রয়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে যাব, বিক্রয়ের কাছে। যখন বিক্রয় করা হবে, বিক্রয়, আমি একটা দিয়ে সব কিছু মোটামুটি চেষ্টা করব যাতে বেশি লিখতে না হয়, অঙ্কে যেতে পারি ওভাবে করে। তাহলে বিক্রয় যখন করা হবে, তার মানে বিক্রয়টা আমরা তিনভাবে করতে পারি। একটা বলেছিলাম নগদে, চেকে, বাকিতে। যখন নগদ হবে, নগদে বিক্রয় করলে নগদ বাড়ে, নগদে বাড়াবে, তারপর এবং মূলধন বাড়ে। তারপর চেকে বিক্রয় করলে চেকে যখন বিক্রি করব, ব্যাংক বাড়ে, সাথে সাথে মূলধনও বাড়ে। যখন আমরা দাঁড়ে বিক্রি করলে দেনাদার বাড়ে এবং মূলধন বাড়ে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তাহলে কি দাঁড়ালো, যখন আমরা নগদে বিক্রি করলাম, তাহলে নগদে যখন বিক্রি করা হবে নগদ বাড়বে, মূলধন বাড়বে, সোজা কথা একদম। আর যখন চেকে বিক্রি করব তখন ব্যাংক বাড়বে, আর কি বাড়বে, মূলধন বাড়বে। আর যখন দাঁড়ে বিক্রি করব তখন কি বাড়বে, দেনাদার বাড়বে আর মূলধন বাড়বে। এটা হচ্ছে আয়ের জন্য। তারপর আরেকটা আসছে, মনে করো ক্রয়ের ক্ষেত্রে কী হয় একটু দেখি আমরা। ক্রয়টা কীভাবে আমরা তিনভাবে করতে পারি, নগদে, চেকে আর বাকিতে। যখন নগদে চেক ক্রয় করব আমরা, নগদে ক্রয় করলে নগদ কমে, নগদ থেকে আমরা বাদ দিব, নগদ কমে মানে মাইনাস, বাড়ে মানে প্লাস। এই জিনিসটা একটু মাথায় তো সবাই জানো, তাও বললাম। যখন নগদে ক্রয় করব তখন নগদ কমবে এবং মূলধন কমে। তারপর যখন আমরা চেকে ক্রয় করব, চেকে ক্রয় করলে ব্যাংক কমবে। কি কমবে, ব্যাংক কমে এবং মূলধন কমে। বাকিতে ক্রয় করলে কিন্তু এদিকে আর কি কমবে না, এদিকে সম্পত্তির পাশে এটার কোনো প্রভাব নাই। যখন বাকিতে ক্রয় করা হবে, পাওনাদার বাড়বে। কি বাড়বে, পাওনাদার বাড়ে এবং মূলধন কমে। ওই মূলধনটা কমবে, এতটুকু। আচ্ছা, আমি এই আয় এবং ব্যয় দিয়ে আর কিছু কথা বলে দিই এখানে, আমি আর না লিখে। যখন আয়টা বিক্রয় ছাড়া অন্য আমরা অনেক খাতে আমরা আয়টা আমাদের হয়ে থাকে, অন্য অনেকগুলো খাত আছে, যেমন ধরো কমিশন পেতে পারি আমরা, উপভাড়া পেতে পারি, তারপর আমরা কি পেতে পারি, কারো থেকে আমরা কি পেতে পারি, বার্তা পেতে পারি। যখন এগুলো পাবো আমরা, এক কথায় আমাদের যখন আয়টা হবে, আয় বিনিয়োগের সুদ পেতে পারি, যা পাই আমরা। মূলত আয় হইলে আয়টা যখন নগদে হবে, আমরা নগদটার সাথে যোগ করব, মূলধনের সাথে কি করব, যোগ করব, এমনটাকে। আর যখন আয়টা চেকে হবে তখন আমরা ব্যাংকের সাথে যোগ করব, আর মূলধনের সাথে কি করব, যোগ করব, এমনটা। আর যখন দাঁড়ে হবে তখন দেনাদারের সাথে যোগ করব, আর কি মূলধনের সাথে যুক্ত করবে, এতটুকুই কথা। ব্যয়, ক্রয়টা যেহেতু ব্যয়, আমরা ব্যয়ের কথাটাও ক্রয়ের সাথে বলতে পারি। যখন ব্যয়টা আমাদের নগদ হবে তখন নগদ টাকা থেকে বাদ দিতে হবে, মূলধন থেকে কি বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। আর যখন চেকে হবে তখন ব্যাংক থেকে মাইনাস করতে হবে, মূলধন থেকে মাইনাস করতে হবে। যখন বাকিতে হবে, পাওনাদারের সাথে প্লাস করতে হবে, মূলধনের সাথে মাইনাস করতে হবে, মূলধন থেকে মাইনাস করতে হবে, এতটুকুই। আচ্ছা, এখন আমরা এই যে ক্রয় বিক্রয় করলাম, এগুলো সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে আমাদের। এই যেহেতু পণ্য না হয়ে আমাদের যেহেতু প্রতিষ্ঠানের মধ্যে পণ্যের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সম্পত্তিও আমরা কী করে থাকি, ক্রয় বিক্রয় করে থাকি। তখন যখন দেখা যাবে আমার প্রতিষ্ঠানে আমি কী করলাম, সম্পত্তি ক্রয় করলাম। সম্পত্তি ক্রয় করলে এটা অন্য একটা সেক্টর, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যখন সম্পত্তি ক্রয় করা হবে, এই সম্পত্তি ক্রয়ের জন্য আমি এটা মুছি নিই একটু করে। যখন সম্পত্তি ক্রয় হবে,
সম্পত্তি বলতে মূলত কি আমাদের বলতে যন্ত্রপাতি বলতে পারি, যন্ত্রপাতি, আসবাবপত্র, যেগুলো ব্যবহার করে আমরা সুযোগ সুবিধা পাবো, এক কথায় এগুলো হলো আমাদের জন্য সম্পদ, আসবাবপত্র ইত্যাদি। তবে তোমার বলতে পারি গাড়ি, দালান কোঠা ইত্যাদি, এগুলো হলো আমাদের জন্য সম্পত্তি। এই সম্পত্তিগুলো আমরা কিনতে পারি। এই সম্পত্তিগুলো আমরা এবার কীভাবে কিনতে পারি? নগদে কিনতে পারি, চেকে কিনতে পারি, বাকিতে কিনতে পারি। যখন সম্পত্তি নগদে ক্রয় করা হবে, যখন সম্পত্তি নগদে ক্রয় করলে, নগদ সম্পত্তি বাড়ে, নগদ কমে। আমরা এখানে লিখি নগদে ক্রয় করলে সম্পত্তি বাড়ে, সম্পত্তি যেটা সেটা বাড়বে, সম্পদ বলতে পারি, এটা সম্পত্তি বা সম্পদও বলতে পারি আমরা। সম্পদ বাড়ে এবং নগদ কমে। যখন সম্পদ কিসে? চেকে ক্রয় করা হবে। সম্পদ চেকে ক্রয় করলে সম্পদ বাড়ে, সম্পদ ক্রয় মানে সম্পদ বাড়বেই, সম্পদ বাড়ে এবং নগদ কমে। তারপর সম্পদ যদি দাঁড়ে ক্রয় করি, সম্পদ দাঁড়ে ক্রয় করলে সম্পদ বাড়ে এবং পাওনাদার বাড়ে। আমরা এই সম্পত্তি ক্রয় নামক এই লেনদেনগুলো থেকে দেখতে পারবো যে এই গঠনগুলো দেখতে পারবো, এই যে এই গঠনগুলো দ্বারা আমাদের এই শুধু কোন দিকে সম্পদ এবং কার সাথে, দায়ের সাথে সম্পর্ক হচ্ছে, মূলধনের সাথে কোনো সম্পর্ক হচ্ছে না। কারণ এগুলোর মাধ্যমে আমার কাছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের কোনো কি আসবে না, প্রভাব আসবে না, মালিকানা সত্ত্বের উপর কোনো প্রভাব পড়বে না। এই বিষয়টা একটু মাথায় রাখবা। যখন সম্পত্তি ক্রয় করবে বা সম্পত্তি বিক্রি করবে, সম্পত্তি ক্রয় করলো যা, বিক্রি করলো তা, এটা মূলধনের সাথে কোনো কি নেই, প্রভাব নাই। যখন সম্পত্তি বিক্রি করবে, সম্পত্তি কমবে, সাথে সাথে নগদ বাড়বে, তাহলে এটা অ্যাসেটের দিকে, সবগুলো অ্যাসেটের দিকে প্রভাব পড়বে। এটা মূলধনের সাথে কোনো কি নাই, প্রভাব নাই। তাহলে আমরা সম্পত্তি ক্রয়ের জায়গায় আমরা সম্পত্তি বিক্রয়ের কথা বলতে পারি, যে এই জিনিসগুলো বিক্রি করতে পারি। কথাগুলো একটু করে দিলে হলো, সম্পত্তি নগদে বিক্রয় করলে, সম্পত্তি নগদে, এখানে ক্রয় কথাটা লিখে নেই, ক্রয়টা লিখে দিই একটু করে, সম্পত্তি নগদে ক্রয় করলে, সম্পদ যখন নগদে ক্রয় করব, সম্পদ নগদে ক্রয় করলে সম্পদ বাড়ে, নগদ কমে। আচ্ছা, এখন যদি সম্পদটা নগদে আমরা কি করি, বিক্রি করি, তাহলে সম্পদ কমবে, নগদটা কি বাড়বে, উল্টা হয়ে যাবে। বিক্রি করলে উল্টা, বিক্রি করলে নগদ আসবে, সম্পত্তি চলে যাবে। আর যখন চেকে বিক্রি করব, তখন সম্পদটা কমবে, ব্যাংকটা বাড়বে। আমি এখানে সম্পদটা চেকে যখন দিয়েছি, এখানে একটু মিস্টেক করেছি, এটা একটু ঠিক করে নিই। এটা ব্যাংক হবে, এই জায়গায় কী হবে, ব্যাংক হবে। যেহেতু চেকে কিনলে সম্পদ বাড়বে, ব্যাংক কমবে। আর যখন চেকে বিক্রি করব আমরা, যখন আমরা সম্পদটাকে বিক্রি করব, একটু মাথায় রাখবো, সম্পদ চেকে কিনলাম, সম্পদ বাড়ছে, ব্যাংক কমছে। যখন সম্পদ চেকে বিক্রি করব আমরা, সম্পদ কমবে, ব্যাংকটা বাড়বে। উল্টা কথা, উল্টো হয়ে যাবে। ক্রয় আর বিক্রয়ের সাথে যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, তাহলে এই বিপরীতমুখী সম্পর্কটাকে আমরা এখানে কী করব, কাজে লাগাবো। তারপর আসছে আমাদের এগুলোর পর, সম্পত্তি ক্রয় আর বিক্রয়ের পর আমাদের এই যে আমাদের পাওনাদার এবং দেনাদার থেকে আমরা পেতে পারি। পাওনাদারকে যখন আমরা পরিশোধ করব, আমাদেরকে মাথায় রাখতে হবে, পাওনাদারকে আমরা নগদ টাকা পরিশোধ করতে পারি, চেকে পরিশোধ করতে পারি। তো যখন পাওনাদারকে পরিশোধ করব আমরা, তখন কি হবে, পাওনাদারকে পরিশোধ সংক্রান্ত, পাওনাদারকে পরিশোধ, এই পাওনাদারকে যখন আমরা নগদ পরিশোধ করব, পাওনাদারকে নগদ পরিশোধ করলে পাওনাদার কমে, নগদ কমে। তারপর পাওনাদারকে চেকে পরিশোধ করলে পাওনাদার কমে,
ব্যাংক কমে। শেষ। তারপর এখন দেনাদারকে থেকে পাওয়া গেলে, পাওনাদারকে তো পরিশোধ করলাম, দেনাদার থেকে পাওয়া গেলে, দেনাদার থেকে পাওয়া গেলে, দেনাতে পাওয়া গেলে কি হয়, দেনা থেকে আমরা পেতে পারি। এই যে দেনাদারকে যখন আমরা দ্বারে কোনো কিছু বিক্রি করি আমাদের দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার থেকে যে পাওয়া যাবে, দেনাদার থেকে নগদ পাওয়া গেলে, নগদ পাওয়া গেলে নগদ বাড়ে, দেনাদার কমে, দেনাদার কমে। 2 দেনাদার থেকে চেক পাওয়া গেলে, যখন দেনাদার থেকে চেক পাবো, চেক মানে ব্যাংক, ব্যাংক বাড়ে, দেনাদার কমে। তারপর একটা বিষয় দাঁড়ায়, সেটা ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন। এই টাইপসের কিছু লেনদেন হয় আমাদের। এই প্রশ্নের জন্য আমাদের হিসাব শ্রেণীর প্রভাব যেগুলো বললাম সেগুলোর মধ্যে কি হয়, তোমার ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক থেকে উত্তোলন হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো, এই টাইপসের কিছু প্রশ্ন হয়। ব্যাংক জমা, জমা, ব্যাংক হিসাব খোলা, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, এই টাইপসের এই ধরনের কিছু লেনদেন আমরা, কিছু ঘটনা আমরা পেয়ে থাকি। এগুলো আমরা যখন হিসাব সমীকরণে প্রভাব দেখাবো তখন এগুলোর জন্য আমরা এই কাজগুলো করব। প্রথমত ব্যাংকে জমা বা ব্যাংকে হিসাব করলে, ব্যাংকে হিসাব খোলা হলে ব্যাংক বাড়বে, ব্যাংক বাড়ে, নগদ কমে, নগদ কমে। আর ব্যাংক থেকে উত্তোলন করা হলে এটা আবার মূলত 2 ধরনের। ব্যাংক থেকে উত্তোলন আবার 2 ধরনের। ব্যাংক থেকে উত্তোলন 2 ধরনের মানে কি বলতে বোঝায়, এখানে একটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয় আর একটা ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করা হয়। যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ব্যাংক থেকে যখন প্রতিষ্ঠানের মালিক যখন ব্যক্তিগতভাবে উত্তোলন করবে, ব্যক্তিগতভাবে উত্তোলন করলে ব্যাংক কমবে, মূলধন কমবে, মূলধন কমে। আর ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করা হলে উত্তোলন করলে নগদ বাড়ে, ব্যাংক কমে, ব্যাংক কমে। তাহলে এতটুকুই। তাহলে আমরা মূলত এই বিষয়গুলো যদি জানি, এই নিয়মগুলো যদি আমরা জানি, আমাদের জানা থাকে, তাহলে আমরা আমাদের এই যে গ নাম্বার প্রশ্ন আসবে, গ নাম্বার প্রশ্নের সমাধানে কোনোই কি থাকবে না, সমস্যা থাকবে না, একদম পানি পানি হয়ে যাবে আমাদের কাছে। এই গ নাম্বার প্রশ্ন আমাদের কী হয়ে যাবে, পানি পানি একদম। তাহলে আমরা এখন এই যে এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করে কি করব, এই গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে গ নাম্বার প্রশ্ন যখন সমাধান করব, এটার জন্য আমাদেরকে প্রথমত একটা বিবরণী ছক আঁকতে হবে। তাহলে এই যে বিবরণী ছকটা কেমনে আঁকা হয় সেইটা আঁকার নিয়মটা আমরা আসলে অনেকে জানি না। তাহলে প্রথমত আমরা আগে নিয়মটা জেনে নিব। এটা একটা টাফ একটা গড়। এই গড়টা আঁকার একদম একদম ইজি সিস্টেম হলো, আমি যেভাবে দেখাবো তোমরা যদি ওইভাবে করে অ্যাপ্লাই করো একদম ইজিলি। প্রথমত আমরা আমাদের যে খাতাটা দেওয়া থাকবে, খাতাটাকে আমরা চ্যাপ্টা করে ফেলবো। খাতা মানে চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা করে আমরা চ্যাপ্টা পেজে ভেঙে প্রথমত আমরা একটু উপরে 1 স্কেল পরিমাণ জায়গা রেখে, উপরে আমরা কি করব, 1 স্কেল পরিমাণ জায়গা রাখবো। আমাদের প্রশ্নের উপরে 1 স্কেল পরিমাণ আমরা জায়গা রেখে এইখানে এভাবে করে এটা একটু বড় করে একটু গড় করব। প্রথমত এই গড়টাকে আমরা প্রথমত 3টা অংশে বিভক্ত করব। প্রথম 3টা অংশে বিভক্তের মধ্যে হবে, প্রথম হচ্ছে মন্তব্য। এখানে মন্তব্যের জন্য আমরা একটা গড় করব,
মন্তব্য হবে একটা। তারপর এদিকে তারিখের জন্য আমরা একটা গড় করব, এদিকে তারিখের জন্য একটা গড় করব। তারপর এদিকে উদ্বৃত্তের জন্য একটা কি করব, গড় করব। উদ্বৃত্তের জন্য একটা গড় করলাম। তারপর বাকি যে অংশটা আছে আমাদের প্রথম গড়টা হচ্ছে, প্রথম কি করলাম, উপরে স্কেল পরিমাণ জায়গা রেখে দেবো। তারপর এখানে একটা এভাবে করে বক্স করব, বক্স করে একদম শেষ পেজের পাশে গিয়ে চ্যাপ্টার পেজের শেষ পাশে গিয়ে মন্তব্যের জন্য এবার ছোটো করে একটা গড় করব। এটা হয়ে যাওয়ার পর আমরা এদিকে আসবো, এই পাশে এসে আমরা প্রথম তারিখের জন্য একটা কী করবো, গড় করব। তারিখের গড়ের পর আমরা এটার পাশাপাশি ছোটো করে একটা উদ্বৃত্তের জন্য গড় করব। তার একটা বড় একটা সাইজের আমরা কী থেকে যাবে, গড় থেকে যাবে। এই গড়টাকে আমরা দুই অংশে বিভক্ত করব, কারণ আমাদের যে হিসাব সমীকরণ সেটা হলো কি ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে অ্যাসেটের জন্য একটা অংশ হবে, এল প্লাস ওইর জন্য একটা অংশ হবে। তাহলে দুইটা অংশে এটাকে কি করব, বিভক্ত করব। এটাকে বিভক্ত করার জন্য প্রথম অ্যাসেটের দিকটা একটু বড় রাখবো আর এল প্লাস ওই দিকটা একটু ছোট রাখবো। তাহলে আমি এটাকে এভাবে চোখের আন্দাজ করে এই জায়গাটাকে বিভক্ত করব, বিভক্ত করে এখানে একটা সমান চিহ্নের জন্য গড় রাখবো, সমান চিহ্নের জন্য একটা গড় করলাম। বাকিটাকে আমি কি রাখলাম, তাহলে কি দাঁড়ালো, তাহলে এটা আমাদের গড়টা হচ্ছে সোজা করে করলাম। এটা হচ্ছে আমাদের সমান চিহ্নের জন্য। বাকি অংশটাকে এবার মাঝখান বরাবর ভাঙবো, মাঝখান বরাবর এই জায়গায় ভেঙে ফেলবো। তাহলে এটা হলো আমাদের জন্য এ, আর এটা হচ্ছে সমান চিহ্ন, এখানে হচ্ছে এল প্লাস ওই। আমাদের গড়টা হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা প্রথম গড়টা করব। করার পর আমরা আমাদের প্রশ্নের দিকে যাব, আমাদের প্রশ্নের দিকে যাব। প্রশ্নে কয়টা ঘটনা লেনদেন আছে সেগুলা, কয়টা লেনদেন আছে সেটা দেখবো। আমাদের এই প্রশ্নের মধ্যে লেনদেন দেখাচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 20 তারিখ। তার মানে 5টা লেনদেন আছে আমাদের এখানে। তাহলে যেহেতু 5টা লেনদেন আছে, আমরা এখানে 2টা গড় বাড়তি করে 7টা গড় চ্যাপ্টা বা পেজে করে ফেলবো। চ্যাপ্টা পেজে আমরা করে ফেলবো 7টা গড় করে ফেলবো। এখান থেকে এটুকু পর্যন্ত আনবো, এখান থেকে এই জায়গাটা পর্যন্ত নিব। তাহলে 1টা 2টা হলো 3টা, এভাবে করে আমরা গড়গুলো করে ফেলবো, সুন্দর করে করে ফেলবো। 3টা 4টা 5টা 6টা গড়ের মধ্যে দেখো এখানে এই যে সমান চিহ্নের জন্য যে গড়টা আছে সেখানে আমরা দাগটা কিনে, কিন্তু 7 নম্বর যে গড়টা হবে সেটা পুরোটাই টেকে দেবো আমরা, একদম পুরোটাই। ওই গড়ের জায়গায় রাখবো না, এটা পুরোটা হয়ে যাবে। এভাবে করে গড়টা করলাম। করার পর যে আমার এদিকে গড়টা আসছে, এদিকে এই কলামের গড়টাতে মানে সম্পদের দিকে আমরা 4টা আড়াআড়িভাবে গড় করবো, আর এদিকে এল প্লাস ওই দিকে আমরা 3টা আড়াআড়িভাবে গড় করে ফেলবো, করে রেখে দিব। আমাদের যেহেতু আমাদের যেই বিষয়গুলোতে যে প্রশ্নটা থাকবে এতটুকু পর্যন্ত আসবে, 7 নম্বর গড় না 6 নম্বর গড় পর্যন্ত আসবে। এবারে 3টা গড়, আর এদিকে 4টা গড় করবো। প্রথম 2টা করি, 2টাকে পরবর্তীতে কি করব, 4টা করব, করে নিলাম। এভাবে করে আমরা গড়টা করে ফেলবো। যদি এভাবে করে গড়টা করে ফেলি তাহলে পরবর্তীতে আমার লেনদেন অনুসারে আমি এগুলো এখানে বসাই দিতে পারবো, খুব সহজে বসাই দিতে পারবো। আচ্ছা, এই গড়টা করার পর এখন প্রথমত আমি 1 তারিখে লেনদেনে যাচ্ছি। 1 তারিখের লেনদেনে কি বললো এখানে, ডিসেম্বরের 1 তারিখের আগে প্রথম তারিখ করে আমরা সালটা ইউজ করবো, সালটা ইউজ করে দিব, সালটা ইউজ করে দিলাম। তাহলে ডিসেম্বরের 1 তারিখে আমাদেরকে বলো বিনিয়োগ করলো, কি করলো, এটা ডিসেম্বর 1 তারিখ এখানে দিব বিনিয়োগ করছি। যখন আমি বলেছি এখানে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ যখন নগদে করা হবে তাহলে নগদের জন্য নগদ বাড়বে, আর সাথে সাথে কী বাড়বে, মূলধন বাড়বে। তাহলে আমরা এদিকে সম্পত্তির দিকে নগদের জন্য একটা গড় করব, নগদের জন্য একটা গড় করলাম। এদিকে মূলধনের জন্য একটা কী করব, গড় করব। হয়ে গেল আমাদের নগদ আর মূলধন। তাহলে আমরা গড়টা করে ফেললাম। গড়টা করার পর এখন আমাদের কাজ হলো প্রথম যে বিনিয়োগ করছি এখানে কোনো লেখা নাই, শুধু অ্যামাউন্টটা বসে দেওয়া। তাহলে এই যে 5 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করলাম, তাহলে এটা ব্যবসায় কী করলাম, বিনিয়োগ করলাম। আর যখন ব্যবসায় বিনিয়োগ করলাম আমার নগদ টাকা বাড়লো, সাথে সাথে কী বাড়লো, মূলধন বাড়লো। তাহলে নগদের সাথে যোগ করব, মূলধনের সাথে কী করব, যোগ করব। তাহলে নগদের ঘরে আমরা বসাই দিই কয় টাকা, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এদিকে আমরা মূলধনের ঘরে 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এই যে এখানে মন্তব্যের ঘর আছে, এখানে আমরা কি লিখবো, মূলধন বিনিয়োগ ছোট করে লিখে দিব, মূলধন বিনিয়োগ লিখে দিলাম, শেষ। তাহলে যেহেতু 1 তারিখে এতটুকু কাজ, আর পরে কোনো কাজ নেই 1 তারিখে, তাহলে এই তারিখের লেনদেনগুলোকে আমরা এই তারিখে যে টাকাগুলো আসছে অ্যামাউন্টগুলো সেগুলোর নিচে এভাবে করে বসাই দিব। 5 লক্ষ টাকা এখানে বসাই দিব, এদিকের 5 লক্ষ এদিকে বসাই দিব। তাহলে এই যে এটা আসছে এটার নাম হলো আমাদের জন্য কি, উদ্বৃত্ত। এটা আমাদের উদ্বৃত্ত আসছে, মানে 1 তারিখের উদ্বৃত্ত। তারপর এটার পর লেনদেন হচ্ছে কত তারিখ, 3 তারিখ। 3 তারিখ কি লিখলো, ব্যাংকে জমা। 3 তারিখে দিয়ে দিলাম তারিখটা। ব্যাংকে যখন জমা দিল, যে বললাম কিছুক্ষণ আগে বললাম, ব্যাংকে জমা দেওয়া হলে, ব্যাংকে হিসাব খোলা হলে ব্যাংক নামক বাড়বে, আর দেখি কি কমবে, নগদ কমবে। তাহলে এটা মূলধনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। তার মানে ব্যাংক বাড়বে, নগদ
কমবে। তাহলে ব্যাংকের জন্য আমরা একটা গড় করে ফেলি, এদিকে ব্যাংকের জন্য একটা গড় করে ফেললাম। তাহলে ব্যাংকের গড়ে টাকা বসে দিব, কয় টাকা? 50,000 টাকা বসে দিব। 50,000 টাকা ব্যাংকে বাড়লো, নগদ থেকে 50,000 টাকা কমে গেল। কমলে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট মানে বিয়োগ বোঝাচ্ছে এটা, কমানো মানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দিলে বিয়োগ বোঝাবে। তাহলে সেটার ইফেক্ট এদিকে নাই। তাহলে এদিকে আমরা কি লিখবো? ব্যাংকে হিসাব করলো, ব্যাংকে হিসাব করলো, মন্তব্যের করে এটা লিখে দিব, হিসাব খোলা হলো, খোলা হলো, ছোটো করে লিখবো, সমস্যা নেই এটার জন্য। আচ্ছা, এখন যেহেতু এদিকে 3 তারিখে আইএল প্লাস ওই দিকে কোনো নাই, কি নাই, কোনো কাজ নাই, সেহেতু আমরা 5 লক্ষ টাকাটাকে এদিকে নিচে বসাই দিব, উদ্ভিদের জন্য বসে দিব। এদিকে 50,000 টাকার সাথে কোনো কাজ নাই, এটা বসে দিব। এদিকে 5 লক্ষর সাথে এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে 5 লক্ষ থেকে 50 চলে গেলে কত হয়? 4,50,000 টাকা হয়, সেটা বসে দিব। তাহলে এটা হলো আমাদের জন্য 3 তারিখের উদ্বৃত্ত। ওকে, এখন এটা করার পর পরবর্তী যেটা লেনদেন সেটা হলো দাঁড়ে পণ্য ক্রয়, 5 তারিখের লেনদেন। আমরা 5 তারিখের লেনদেনটা দিব, দিলাম 5 তারিখ। 5 তারিখের লেনদেনে বললো কি? দাঁড়ে পণ্য ক্রয়। যে প্রথম বললাম ক্রয় করলে, ক্রয়টা যখন দাঁড়ে করবে তাহলে এটা হিসাব সমীকরণের কী বাড়বে? পাওনাদারকে বাড়াবে, সাথে সাথে মূলধনটাকে কমায় ফেলবে। যখন দাঁড়ে পণ্য ক্রয় করবে তখন পাওনাদার বাড়বে, মূলধন কমবে। তাহলে এখানে পাওনাদারের জন্য আমরা কি করি? একটা গড় করি, ওই যে আমাদের কলাম করা আছে সেখানে জাস্ট বসায় দিব, লিখে নাম। তাহলে এটার জন্য আমরা কয় টাকা? 25,000 টাকা পাওনাদারের করে বসায় দিলাম, এবং মূলধন থেকে 5,000 টাকা কী করে দিলাম? মাইনাস করে দিলাম। কেন? দাঁড়ে ক্রয় করলে পাওনাদার বাড়ে, মূলধন কমে। তাহলে এখানে মন্তব্য করে আমরা কি লিখবো? দাঁড়ে ক্রয়, দাঁড়ে ক্রয়। ওকে, এখন 5 লক্ষ থেকে যদি 25,000 বিয়োগ করা হয়, আমরা বিয়োগ ফলটা বসাই দিই। 4 লক্ষ কত হয়? 75,000 টাকা। এদিকে 25,000 টাকা বসে দাও, এদিকে 50,000 টাকা বসে দাও, কাজ নাই যেহেতু বসে দিই। এদিকে 4,50,000 টাকা কাজ নাই, বসে দিই, শেষ। তাহলে এটা না হচ্ছে উদ্বৃত্ত। তাহলে আমাদের 5 তারিখে উদ্বৃত্ত পেয়ে গেলাম। 5 তারিখের পর তারিখ হলো কত? 7 তারিখ। 7 তারিখ কি বলা হলো? নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় বললাম, নগদে যখন বিক্রি করা হবে নগদ বাড়বে, মূলধন বাড়বে। কারণ বিক্রি করলে আমাদের বিক্রয়টা যেমনি করা হোক মূলধনটা বাড়বেই, আর ক্রয়টা যেমনি করা হোক মূলধনটা কমবেই। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইটাতে কয় তারিখ হয়? 7 তারিখ। নগদ বাড়বে, কয় টাকা দিয়ে বিক্রি করছি? 45,000 টাকা। তাহলে এটা 50 ছিল আমাদের, এটা ক্লিয়ারলি একটু বুঝে 45,000 টাকা বসাইলাম। তারপরে নগদ বাড়ছে, সাথে সাথে 45,000 টাকা কী বাড়বে? মূলধনও বাড়বে, 45,000 টাকা মূলধন বাড়লো। এটা হচ্ছে নগদে বিক্রয়। বিক্রয় লিখলে হলো, জাস্ট বিক্রয় লিখলাম, শেষ। এখন এখানে যোগ বিয়োগের কাজ হবে, যোগ বিয়োগটা করে ফেলি। 0 0 0 5-এর সাথে যোগ করলে 0, 7 4 11 12 2 হাতে 4 একে 5, 5 লক্ষ কত হয়? 20,000 টাকা হয়। আচ্ছা, এদিকে 25,000 সাথে কাজ নেই, তাহলে 25,000 টাকা বসাই দিই। এদিকে 50,000 সাথে কাজ নাই, 50,000 টাকা আমরা বসাই দিই। তাহলে এদিকে কাজ আছে, যোগ করলে কত হয়? 0 0 0 3টে 0, সরি 3টে 0 5 হবে এখানে, এখানে 5 4 9, এখানে হচ্ছে কত? 4,95,000 টাকা হবে, 4,95,000 টাকা। ওকে, তারপর আমাদের তাহলে 7 তারিখের কাজটা শেষ। এখন পরবর্তী হচ্ছে আমাদের 20 তারিখ। 20 তারিখে কী বললো? পাওনাদারকে পরিশোধ। যে বললাম পাওনাদারকে পরিশোধ, সেটা দুইভাবে, নগদে দিই আর চেকে দিই। যখন নগদে দিব আমরা নগদ থেকে বাদ দিব, পাওনাদার থেকে বাদ দিব। আর যখন চেকে দিব ব্যাংক থেকে বাদ দিব, পাওনাদারকে থেকে বাদ দিব। তাহলে আমাদের অলরেডি পাওনাদারের ঘর আছে, নগদের ঘর আছে। তাহলে আমরা এখানে গিয়ে, আচ্ছা এই জায়গায় একটু করে আমরা উদ্বৃত্তের কথাটা লিখে দিব, এই কলামে একটু উদ্বৃত্তের কলাম লিখে দিব। তারপর এখানে কি লিখবো? তারিখটা দেবো 10 তারিখ, সরি 20 তারিখ। 20 তারিখ দিলাম। এখন আমরা নগদ থেকে বাদ দেবো, কারণ পাওনাদারকে যখন পরিশোধ করলাম নগদ টাকা কমে যাবে। কয় টাকা দিলাম? 15,000 টাকা। 15,000 টাকা মাইনাস করি, এখান থেকে মাইনাস করলাম 15,000 টাকা, পাওনাদার থেকে মাইনাস করলাম। তাহলে কি দাঁড়ায়? এখানে লিখবো পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ। তাহলে এই পাওনাদারকে এই কলামে আর কোনো কাজ নাই, এটা বসে দিই, আমরা বসে দিলাম। এই কলামে কাজ আছে, 25 থেকে 15 চলে গেলে কত হয়? 10,000 টাকা হয়, বসে দিলাম। তাই এদিকে 50,000 টাকা বসে দিলাম, এদিকে কত হয়? 95 থেকে বাদ দিলে 0 8, 4,80,000 টাকা হয়, শেষ। তাহলে আমাদের কাজগুলো শেষ, আমরা নিমিষে করে ফেললাম। আমাদের কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর এবার যখন কাজটা করে ফেলবো আমরা কি করব? টোটাল আমাদের নিচে যে অ্যামাউন্টটা চলে আসছে উদ্বৃত্ত, ওটার একটু যোগফলটা বসাই দিব। যোগফলটা কোথায়? সপ্তম কলাম যেটা করেছিলাম সেখানে বসে দেবো। তাহলে এখন আমরা 8,80,000 সাথে 50,000 টাকা যোগ করে এই জায়গায় বসে দিব। 5,20,000 সাথে এটা যোগ করলে এটা বসে দেবো। তাহলে কি হয়? 8,80,000 সাথে 50 যোগ করলে কত হয়? 5,30,000 টাকা,
সমাপ্তি দিয়ে দিব, কারণ আমাদের কাজটা শেষ, আর কাজ নাই। আর 5,20,000 সাথে যখন 10 যোগ করবো তাহলে কত দাঁড়ায়? 5,30,000 টাকা দাঁড়ায়। তাহলে হয়ে গেল, দুই দিকে অ্যামাউন্টটা কি চলে আসলো? একই চলে আসলো। যে আমাদের বললাম হিসাব সমীকরণ ইকুয়াল টু কি হয়? এল প্লাস ওই হয়, মানে এর দিকে যতটুকু হবে এল প্লাস ওই দিকে ঠিক ততটুকুই হবে। তাহলে এই যে এখানে আসছে 5,30,000, এখানে আসছে কি 5,30,000। এভাবে আমরা খুব ইজিলি তাহলে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করি, আমার এই যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো যদি একটু করে অ্যাপ্লাই করি, তাহলে হয়তো যে দেখা যাচ্ছে যে এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসলে আমরা এখান থেকে 10-এ 10 অ্যাচিভ করে আসতে পারবো, আর খুব ইজিলি করে আসতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই আজকের ক্লাসে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হয়তো তোমরা যদি এখান থেকে যদি আউটপুটটা পেয়ে থাকো, আমার মনে হয় আউটপুট পাবে, 100% আউটপুট আসবে তোমাদের। আর আউটপুট পাওয়ার পর তোমরা কী করবো? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং সাথে একটা লাইক কমেন্ট দিবা, এবং পারলে আমাদের এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিবা। এতটুকু রেখে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করছি। এবং তোমরা এখানে প্রত্যেকটা স্টেপে তোমরা কাজগুলো করে যেতে পারো। আর যদিও এখানে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দিতে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।